ইশরাক ভাই, একটি বিষয়ে যেটি বলছিল জাহেদ ভাইও যে সংস্কার প্রয়োজন, সেটি হয়তো হবেও, কিন্তু ভোটের কথা বলছিল। এবং এটি তো আসলেই সত্য যে সেই 2000 যদি আমরা 8 সাল থেকেই বলি, মানুষের যে সঠিক ভোটাধিকার এটি আসলে প্রয়োগ হয়নি গত এই 16-17 বছরে। সেই ভোটকে কি সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল কিনা এই অন্তর্বর্তী সরকারের এই 5 আগস্টের পরে? দেখেন, যে গণ অভ্যুত্থানটি হয়েছে তার মূল কারণে যদি আপনি যেতে চান, তাহলে কি কারণে সেটি হয়েছে? গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা স্বৈরাচারী না, শুধু সে ফ্যাসিবাদী হয়ে ওঠার ফলে। সে ফ্যাসিবাদী কিভাবে হয়ে উঠল? সে যখন নিরবিচ্ছিন্নভাবে তার ক্ষমতাকে সে পাকাপোক্ত করলো এবং সেখানে তার কোনো জবাবদিহিতা জনগণের কাছে থাকলো না, এবং অনির্দিষ্টকালের জন্য সে ক্ষমতায় থাকার মতো করে নিজের মতো করে ব্যবস্থা করে নিল, দমন পীড়ন করে। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমেই তো এই ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে জনগণ ফুঁসে উঠে দমন পীড়ন জুলুম সহ্য করতে করতে একসময় ফুঁসে উঠে তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। তো আমাদের তো মূল জায়গাটায় যেতে হবে। আজকে যদি এই ভোট ব্যবস্থাকে বা ইলেকশন কে যদি আপনার যেভাবে শেখ হাসিনার আমলে ধ্বংস করা হয়েছে সেটাকে যদি না করা হতো, যদি 5 বছর অন্তর অন্তর একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে ইলেকটেড পার্লামেন্ট আসতো, সেটা যারাই আসতো, তাহলে কিন্তু এই ফ্যাসিবাদ তৈরি হওয়ার কোনো সুযোগই থাকে না। এটা আপনার আগের কনস্টিটিউশনেও সেই সুযোগ নাই ফ্যাসিবাদী কর্মকাণ্ড করার, সেটার জন্য বিধান রয়েছে, আইন কানুন সবই ছিল। কিন্তু শেখ হাসিনা যেখানে দেখেছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, এবং অ্যাকাউন্টেবিলিটি কিভাবে আসবে? আপনি কি তাকে ধরে কোর্টে নিয়ে বসাবেন? সেভাবে না। যখন পুরো এন্টায়ার সিস্টেমটা পাবলিকের কাছে যেতে হবে প্রতি 5 বছর অন্তর অন্তর, তখন তারা নিজেরাই কিন্তু তাদের নিজেদেরকে সংশোধন করে চলার চেষ্টা করবে। সেই জিনিসটা না থাকার ফলে কিন্তু এই ফ্যাসিবাদী উত্থান হয় এবং এই গণঅভ্যুত্থান হয়। আমরা সেই জায়গাটাই বলতে চাচ্ছি যে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়। সেটা আগামী সরকার খুব ভালো সরকার আমি বলছি না, আমি ধরে নিলাম যে খুব একটা ভালো সরকার হলো না, তারপরের সরকারও তেমন খুব ভালো হলো না, কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হোক, মানুষ কিন্তু খুশি থাকবে, ঠিক আছে আমরা নিজেরা ভোট দিয়ে এনেছি। এবং পরবর্তী সময় কিন্তু তারা সেই জনপ্রতিনিধিদেরকে বাদ দিবে যারা তাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, এবং পরবর্তীতে অন্য প্রার্থীদেরকে তারা বেছে নেবে। এই প্র্যাকটিসটা যদি কন্টিনিউয়াস থাকতো, তাহলে কিন্তু আমরা সেই পথে আছে কিনা, সেই প্র্যাকটিসের পথে আমি আশা রাখতে চাই। আমি কড়া সমালোচনার দিকে যাব না, যেহেতু জুলাই না যেতে পারেন, কেন যাবেন না? নাই গেলাম আজকে, সব সময় তো সমালোচনাই করি, তো সব সময় সমালোচনা করলে আবার সেটা খুব বেশি ফলপ্রসূ নাও হতে পারে আমাদের ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য। তাই আজকে আমি পজিটিভই থাকতে চাই, পুরোপুরি ধরে নিতে পারেন। তো আমি আশা রাখি যে একটা ফলপ্রসূ আলোচনা হবে, যেহেতু লন্ডনে একটা ঐতিহাসিক মিটিং হয়েছে, যেই মিটিংটা আমি মনে করি ডেফিনেটলি আরও আগে হলেও ভালো হতো, বাট হয়েছে, এটা হলো মূল গুরুত্বপূর্ণ বিষয়। এবং জনাব অপূর্ব যেটা বললেন যে ঐকমত্য কমিশন, যদিও ঐকমত্য কমিশনের অ্যাকচুয়াল কতটুকু অগ্রসর হতে পেরেছে সেটা নিয়ে বিশ্লেষণ করলে জাহেদ ভাই উনি আরও ভালো বলতে পারবে, উনি এসবের সাথে আর হি ইজ মোর মানে এটার সাথে ভালো পরিচিতভাবে কাজ করছেন। কিন্তু আমরা চাই যে ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি যে ঐকমত্য কমিশনের মিটিংগুলোর ব্যাপারে, সেটা উত্তরণ ঘটিয়ে যাতে আসলেই ফলপ্রসূ একটা জায়গায় আমরা আসতে পারি, মিডল গ্রাউন্ডে আসতে পারি। আমরা কেউই চাই না যে আবার বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হোক, আবার একটা স্বৈরাচারের হোক, এটা আমরা কেউই চাই না। অতএব আমরা সবাই যদি সেই মিডল গ্রাউন্ডে আসতে পারি, তাহলে কেন নয়? ঐকমত্য কমিশন কি একটি জায়গায় আসতে পারছে? মানে জায়গায় কোথায় যেতে চাইছেন আপনি? আমার কাছে আবার সেই প্রশ্ন, মানে আপনি যদি মনে করেন দেশের লিস্ট এটা সবাইকে মানলে তারপরে আমি এটাকে জায়গা মনে করি, তাহলে তো হবে না। মানে আম সরি, আমি একটা জিনিস একটু খোলাখুলি বলি, ইশরাক একদমই সমালোচনা করবেন না, আমি ঐকমত্য কমিশনকে করছি, এটা তো সরকার না, আমরা এইভাবেই বলি। না, এখন সরকারকে তো করে দেখি না ঐকমত্য কমিশন ঘটনাচক্রে আমাদের সরকার প্রধান আবার সেটার চেয়ারপারসন রাকিব ভাই অনেক চেষ্টা করছে। আচ্ছা বলেন। প্রধান উপদেষ্টা ডেইলি স্টারের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউতে ক্যাটাগরিক্যালি বলেছেন, এবং ডেইলি স্টার ওটাকে হেডলাইন করেছে, সেটা হচ্ছে আমরা ফ্যাসিলিটেটর। উনি খুব ক্লিয়ারলি বলেছেন। আমি বহুবার বলেছি, আমি শুরু থেকে বলছি, সরকার শুধু আসলে ফ্যাসিলিটেটর, সরকার কিছু স্টেকও আছে বলে আমি মনে করি, এটা একটা কেয়ারটেকার সরকার না, কিন্তু ফ্যাসিলিটেটর বলা হয়েছে। এখন ঐকমত্য কমিশনের অ্যাটিটিউড যেটা দেখছি, আমার কাছে এটা ভালো লাগছে না।
না জাহিদ, আপনি একদিকে বলছেন এই সরকারটা কেয়ারটেকার গভর্নমেন্টটা, তার কিছু দায়িত্ব আছে, আবার আপনি বলছেন এই সরকার কেন এতদিন আছে, কেন ভোট দিয়ে চলে যাচ্ছে না। আমি এতদিন আছে সেটা বলছি না, আমি কিন্তু ওটা বলছি না। এখন এই যে ফেব্রুয়ারি কিছুক্ষণ আগেই বলেছেন যে সংস্কার নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে, সংস্কার দ্বন্দ্বের জায়গাটায় আসছি। হ্যাঁ, জায়গাটা কি কারণে বলছি প্রবলেমটা সেটাই বলছি আপনাকে আমি। তো এখন ঐক্যমত্য কমিশন একটা লিস্ট নিয়ে বসেছেন। এখন আপনার উদ্দেশ্য হচ্ছে আলোচনা করে কতটুকুতে একমত হওয়া, এবং সেই ইন্টারভিউতেই প্রফেসর ইউনুস ক্লিয়ারলি বলেছেন যে কয়টা বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলোই করা হবে, বাকিগুলো হবে না। এমনকি কোনো সংস্কার যদি কেউ না চায়, এই প্রশ্ন করেছিল, উনি বলেছিল তাহলে সংস্কার করব না। এটা খুবই প্র্যাগম্যাটিক ডিসিশন। ঘাট ধরে ভালো জিনিস চাপিয়ে দেওয়া যায় না, এটা হলো ফুল স্টপ। এটা আমরা করে দেখেছি, হয় না। একটা দেশের সমাজ এবং রাজনৈতিক দলকে প্রস্তুত থাকতে হয়। ঐক্যমত্য কমিশনের প্রবলেমটা কোন জায়গায়? আপনি যদি আমাকে দেখান, আইনের প্রায় সব জিনিস প্রায় সবাই একমত হয়েছে। কনস্টিটিউশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বিএনপি সহ সব দল মেনে নিয়েছে, অনেকগুলো। বিচার বিভাগের পূর্ণ পৃথকীকরণ, আর্টিকেল 7, সব মিলে 8-10টা বিষয় অমত রয়েছে, আর সবই তো মোটামুটি। 10টার মধ্যে আসলে মূল এখন আলোচনা দুটো, এনসিসি এবং আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এর বাইরে আসলে মেজর কোনো নাই। নারীদের সরাসরি ভোট, এটাকে আমি খুবই অপ্রয়োজনীয় ইস্যু মনে করি, এটা সরিয়ে রাখছি। এ দুটো স্টেটের জন্য প্রয়োজন সবচেয়ে দুটো। এখন কোনো দল এটা তো নাও মানতে পারে। আমি এই কথাটাই বলতে চাইছি, ঐক্যমত্য কমিশনের যে অ্যাটিটিউডটা আমার প্রবলেম মনে হচ্ছে, যে না আমার এই সবগুলোতেই মোটামুটি মেনে ফেলতে হবে, এটা তো হয় না। প্রত্যেকটা দল তার নিজস্ব রাজনৈতিক চিন্তা আছে। একটা ছোট উদাহরণ দিই। মেনে ফেলতে হবে না, তারা বলছে একটু জায়গায় আসতে হবে। না, জায়গায় আসবো না, আমি এটা নেব না। আমি যদি বলি জায়গা হচ্ছে এটা, এই কয়টা বাদ দিয়েই এটাই জায়গা, আমি বলছি যে এটাই জায়গা, এখানে আমরা সবাই একত্র হয়েছি, একমত হয়েছি অন্তত এইটুকু। তো কেউ বলছে না ওটা জায়গা, ওখানেই আসতে হবে, এটা ভুল। যেমন ধরুন আমরা ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলি, আমরা বলছি প্রধানমন্ত্রীর হাতে এনসিসি কেন, আপার হাউস কেন? আপার হাউস হচ্ছে আইনসভার, লোয়ার হাউসের পাওয়ার খানিকটা কমানো, এবং এনসিসি হচ্ছে প্রধানমন্ত্রীর পাওয়ার খানিকটা কমানো। আমি একটু জানিয়ে রাখি, এ দুটো নিয়ে আজকে না, 3-4 বছর থেকে আমি লেখালেখি করি, আমি এগুলোর পক্ষে লিখি। আমি কনস্টিটিউশন কমিশনকে বলেও এসেছি যে আমি যেগুলো চাই, বিএনপি যেভাবে এটা চায় আমি এটার সাথে একমত নই। কিন্তু আমি বলছি, আমি কি বিএনপিকে এর জন্য ঘাট ধরবো? যেটা মানতে হবে, বিএনপি যদি মনে করে আমরা একজন বেশি পাওয়ারফুল প্রধানমন্ত্রী চাই, ইটস এ ডিফারেন্ট ফিলসফি। বিএনপি যদি মনে করে আমরা প্রধানমন্ত্রীর পাওয়ার এভাবে আর কমাতে চাই না, আমি মনে করি, এবং এটা ভাবতে গিয়ে তার যদি প্রাইস পে করতে হয় সে করবে, লোকজন তাকে ভোট দেবে না যে ওরা আরেকটা শেখ হাসিনা হইতে চায়। যারা বিরোধী আছে তারা জনগণ বিচার করুক। একদম তাই। এনসিপি বা যারা চায় তারা ক্যাম্পেইন করবে যে দেখো বিএনপি এটা করে নাই, তার মানে আরেকটা শেখ হাসিনা হচ্ছে। কিন্তু এই বলে আপনি জনগণকে মোটিভেট করেন, এনকারেজ দেন, তারা যাতে বিএনপিকে ভোট না দিয়ে আপনাকে ভোট দেয়। সো পলিটিক্স তো এভাবে চলবে। কিন্তু এই যে একটা রিজিড অ্যাটিটিউড, জায়গা বলতে উনি যে জায়গাটা বলছেন, উনি আসলে আলোচনার চাইতে ওই জায়গাটাকে যে এখানেই আসতে হবে সবাই, খানিকটা এই ধরনের নির্ধারণ করছে বলে। আচ্ছা, এটি আমরা একটু যোগ করি, এটা করতে গিয়ে যেটা হয়েছে, ঐক্য বিনষ্ট হয় নাই, কিন্তু আমাদের মতদ্বৈততা এমন পর্যায়ে যাচ্ছে যেটা আরো বেশি কন্টিনিউ করলে সেটা খারাপের দিকে যেতে পারে।